নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বঞ্চিত চা শ্রমিকদের পিএফ সমস্যা নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ারের সাংসদ। সরকারি দপ্তরে কাগজ ছুঁড়ে ক্ষোভ প্রকাশ মনোজ টিগ্গার। মালবাজার মহকুমার প্রান্তি ব্লকের সপ্তম শ্রেণীর ছাত্রী রিমিকা মুন্ডার ন্যায় বিচারের দাবিতে তরাই ডুয়ার্স আদিবাসীদের পদযাত্রা ক্রান্তিতে। ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে 18 চাকার একটি পাথর বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি ঘোষপাড়া এলাকার রাজ্য সড়ক। জানা যায়, একটি সিমেন্ট বোঝাই 6 চাকা ট্রাক দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুত গতিতে পাথর বোঝাই 18 চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে। এরপরে গুরুতর জখম হয় সহকারী চালক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন। তবে আশঙ্কাজনক অবস্থায় পাথর বোঝাই লরির চালক আটকে রয়েছে কেবিনে। কোনো রকম ভাবে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি চালককে। ঘটনার পর থেকে মেডিকেল কলেজ রাঙ্গাপানির রাজ্য সড়ক চলাচল বন্ধ রয়েছে। দ্রুত চালককে উদ্ধার কাজে নেমেছে দমকল কর্মীরা ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। এটা আমি ঘুমে থেকে একটা আওয়াজ পাই যে কি হলো, তখন বের হয়ে দেখলাম যে দুটো লরি দুই দিকে পড়ে আছে। একটা দোকানে শনি মন্দিরে ভেঙে পড়ে আছে, আর একটা আমার রাস্তার এই সাইডেই তোমার লরিটা এরকমভাবে পড়ছে। খালাসিকে বাঁচানো গেছে, মেডিকেলে পাঠানো গেছে। এখন সেই চারটার ঘটনায় আর এখন পুলিশ প্রশাসনের ছাড়ায় এখন তোমার গাড়ির ড্রাইভারকেও এখনো বাঁচানো গেছে, তাকে এখন মেডিকেলে কারো কোনো ক্ষতি হয়নি না, এমনি দেখা পেয়েছে, চোখ পেয়েছে, তিনি জীবিত আছে। কেউ মারা যায়নি। আর এই গাড়িটা ভেঙেছে, আর এই গাড়িটা ভেঙেছে। কোথায় হচ্ছে ঘটনাটা? এটা শিলিগুড়ি ফাঁসিদেওয়া ব্লকে কালারামদের ঘোষপাড়া। ময়নাগুড়ির বোলবাড়িতে এটিএম লুট হতে দেখে প্রশাসনের নজরে আনা পরিবারটিকে সংবর্ধনা জানালো জেলা পুলিশ। উল্লেখ্য, এ মাসের 14 তারিখ রাত আনুমানিক 1টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত বোলবাড়িতে রাস্তার পাশে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছিল একদল দুষ্কৃতী। সেই রাতে নিজের পরিবারকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন ময়নাগুড়ি থানার আমবাড়ির বাসিন্দা রাজু রায়। হঠাৎ এটিএম কাউন্টারে কিছু অসংলগ্ন কাজের আভাস পান তিনি। এরপরই দ্রুত সেই তথ্য পুলিশের নজরে নিয়ে আসেন। রাজু রায়ের দেওয়া তথ্য পেতে সক্রিয় হয়ে ওঠে জলপাইগুড়ি জেলা পুলিশ। এরপর বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতী দলের 5 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং উদ্ধার হয় লুট হওয়া কয়েক লক্ষ টাকা। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের জন্য রাজু রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খান বাহালেগানপাত জানান, ওনার দেওয়া ইনফরমেশনের ওপর দ্রুত পুলিশ ব্যবস্থা নেওয়ায় ওই দুষ্কৃতী দলকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই কারণে আজকে ওনাকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো। আপনারা জানেন 13-14 তারিখ রাত্রে আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থেফট ঘটনা হয়েছিল, যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল, ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কাটার দিয়ে ভাঙা হয়েছিল আর ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল। তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং আর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতী আমরা 3 দিন ধরে খোঁজ খবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেপ্তার করেছিল। তার থেকে টাকায় উদ্ধার হয়েছে। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছে, টাকায় উদ্ধার হয়েছে। তো এটার মধ্যে আজকে আমরা যে টিম মধ্যে যারা ছিল, আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল ওনার নেতৃত্বে যে টিম ওখানে 4 দিন যে কাজ করেছিল, ওনাদেরকে আমরা আজকে এই আনুষ্ঠানিকভাবে সম্বোধনা জানিয়েছি যে ভালো কাজ ওরা করেছে। তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট কি আমাদের রাজু রায়, ওনার বাড়ি আমবাড়ি ময়নাগুড়ি থানা অন্তর্গত, উনি ওই সময় রাত্রে 1টার সময় বাড়ি ফিরছিল। তখন ওনার সঙ্গে ওনার ফ্যামিলি ছিল, লেকিন সেই সময় উনি একটা সন্দেহ সাসপেক্টভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতিটা হতে পারে। তো সেটার ওই ক্লিউ উপরে আমরা কাজ করে আমরা একে অ্যারেস্ট করতে পেরেছি। তো সেই জন্যই আজকে ওনাকে ডেকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। এ থেকে একটা খুব ভালো মেসেজ আসে কি পাবলিক अगर পুলিশকে হেল্প করে, এভাবে अगर পাবলিক অ্যালার্ট থাকে, ওরা ইনফরমেশন अगर সঙ্গে সঙ্গে শেয়ার করে, তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুত গতিতে করতে পারবো। সেই জন্যই আজকে আমরা সবাইকে ডেকে এক আনুষ্ঠানিকভাবে সবাইকে আজকে সম্বর্ধনা জানিয়েছি। অপরদিকে সংবর্ধিত রাজু রায় বলেন, একদিকে যেমন ভালো হয়েছে, সেই সঙ্গে আমি সবার কাছে আবেদন করব, এমন যে কোনো ঘটনা যদি আমরা পাবলিকেরা দ্রুত পুলিশের নজরে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে সমাজের অনেক কাজে লাগবে।
আজকে এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর আমি চেষ্টা করব যে আগামী এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো ষড়যন্ত্র বা কিছু হয় তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করবো। তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ পাবলিককেও আমি এটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন, ওদের সঙ্গে থাকুন, যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না, বা আমরা সব জায়গায় আছি। তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন, যে কোনো ইনসিডেন্ট দেখছেন, আপনার প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন। ঘটনাটা দেখুন, সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস ভিডিও করে, আর আমার বোন যে ছিলেন তিনি 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালা অবধি ধাওয়া করেছি। তো গৌশালা অবধি ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি, তাদেরকে ভিডিও শেয়ার করি, সব কিছু তদন্ত দিই, তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করে স্টেপ নেন। আমরা এখন কথা বলছিলাম রাজু রায়ের সঙ্গে। রাজু, কেমন লাগলো আজকের এই এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর আমি চেষ্টা করব যে আগামী এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো ষড়যন্ত্র বা কিছু হয় তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করবো। তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ পাবলিককেও আমি এটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন, ওদের সঙ্গে থাকুন, যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না, বা আমরা সব জায়গায় আছি। তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন, যে কোনো ইনসিডেন্ট দেখছেন, আপনার প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন। ঘটনাটা দেখুন, সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস ভিডিও করে, আর আমার বোন যে ছিলেন তিনি 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালা অবধি ধাওয়া করেছি। তো গৌশালা অবধি ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি, তাদেরকে ভিডিও শেয়ার করি, সব কিছু তদন্ত দিই, তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করে স্টেপ নেন। সবার প্রথমে তো আমি এটাই বলবো যে সেদিন যখন আমরা পুলিশকে আমরা সমস্ত ইনফরমেশন দিলাম, আর পরে যখন জানতে পারছি যে আমাদের দেওয়া 10 সেকেন্ডের ভিডিও পুলিশের জন্য এতটা হেল্পফুল যে তারা সব দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পেরেছে এবং টাকা উদ্ধার করতে পেরেছে, তো এটাই সব থেকে ভালো লাগছে যে আমরা এইভাবে পুলিশের সাহায্য করেছি। আর এইটুকুনি বলবো যে জনগণ যদি প্রশাসনের সাথে থাকে, অনেক দুর্নীতি থেকে আমাদের সমাজ কিন্তু মুক্তি পাবে। এটাই। আমার নাম শ্রিয়া দে। আমি আজকের কথা বলতে চাচ্ছি যে আজকে আমি এইভাবে সম্মানিত করা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। সেদিন ভীষণ ভালো লাগছে, এতটা ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, ভীষণ ভালো লাগছে। আর সেদিন রাতে যেটা হয়েছিল, সেদিন তো আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম ঠিকই, আমার ফুল ফ্যামিলি ছিল, প্লাস আমার বোন ছিল, মেয়ে ছেলে সবাই। তো সেখানে ওদের পেছা করতে হবে আমাদের, আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না, আমাদের চোখের সামনে দিয়ে এইভাবে দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। সেখানে আমরা তখন ওই সবাই আর কি 100 নম্বরে ডায়াল করে পুলিশদের যেভাবে সহযোগিতা করা যায় প্রশাসনকে, ঠিক ওইভাবে যতখানি করা যায় আমাদের দিক থেকে ততখানি প্রশাসনকে সাহায্য করেছি আমরা। তো তারপরে তো ওনারা যেভাবে কাজ করেছেন, সত্যি ওনাদের হ্যাটস অফ। আপনারা কিভাবে ভাবলেন যে সামনে দুষ্কৃতীর গাড়ি যাচ্ছে? সামনে দুষ্কৃতীর গাড়ি যাচ্ছে না, আমরা দেখেছি এটিএম ভাঙছে, এটিএম থেকে কিছু একটা চুরি হচ্ছে বা কিছু। অত রাতে সামনে একটা গাড়ি দাঁড়ানো, গ্যাস কাটার দিয়ে যখন কেটেছে, রীতিমতো আগুনের যে ফুলকি সেগুলো দেখা যাচ্ছে এটিএম এর মধ্যে রয়েছে। তখন আমরা ওখান থেকে তখন আমার হাজবেন্ড গাড়ি ঘুরিয়েছে, আমরা স্পিডেই যাচ্ছিলাম মোটামুটি, তখন আমার হাজবেন্ড গাড়ি ঘুরিয়েছে, গাড়ি ঘোরানোর পরে আমরা দেখছি যে টাকা কোনো বাক্স বা কিছুর মধ্যে একটা, অত তো বোঝা যায়নি, টাকাটা বের করছে টেনে, ভরা হয়ে গেছে ব্যাগে, টেনে বের করছে, বের করে গাড়িতে ঢোকাবে। তো সেই সময় আমরা 100-এ ডায়াল করি, আর তারপরেই ওনাদের গাড়ির পেছা করতে করতে তারপর ভিডিও বানাই, এসব করেই আর কি। এর আগে কি এরকম কোনো সমস্যা হলো? সেটা আমরা ভীষণভাবে প্রাউড ফিল হচ্ছে নিজের উপরে। ওনাদের থ্যাঙ্কস। সুপর্ণা বিশ্বাস। আমি প্রাইভেট জব করি। শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়ির বিজেপি জেলা কার্যালয়ে।
জলপাইগুড়ি বিজেপি জেলা কার্যালয়ে সোমবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উদযাপন করলেন পার্টির কর্মকর্তারা। এদিন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বর্তমান সমাজে শ্যামা প্রসাদ মুখার্জির গুরুত্ব কতটা বা তার প্রয়োজনীয়তা কি তা স্থানীয় উপস্থিত বিজেপি নেতা ও কর্মীরা বক্তব্যের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেন। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা স্থানে আমাদের প্রত্যেকটা মণ্ডলে বুথে সব জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস ৭২তম আত্মবলিদান দিবস আমরা পালন করছি। আপনারা সকলেই জানেন যে তৎকালীন যে সরকার ছিল, কাশ্মীরে আলাদা পতাকা ছিল, আলাদা সংবিধান ছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরোধিতা করেছিলেন। তিনি বলছিলেন দেশের একটাই সংবিধান থাকবে, একটাই নিশান থাকবে, একটাই দেশ থাকবে। সেই জন্য তিনি আন্দোলন করেছিলেন, এক দেশ এক নিশান এক সংবিধান বলে। এবং তিনি জানতেন যে তখন কাশ্মীরে তাকে হত্যা করা হবে, এবং তখন তিনি অটল বিহারী বাজপেয়ী, এল কে আদবানি সকলকে নিয়ে গেছিলেন, এবং তিনি কাশ্মীর বর্ডারে ঢোকার পরেই তাকে তৎকালীন সরকার তাকে গ্রেপ্তার করে এবং একটা অন্ধকার কালো কুঠির মধ্যে নিক্ষেপ করে এবং স্লো পয়জনিং করে ধীরে ধীরে তাকে হত্যা করা হয়, এবং আজকের দিনে তার সেই হত্যাটা জনসমক্ষে নিয়ে আসে। আমরা তাকে স্মরণ করে তিনি দেশের জন্য তিনি যে অনুধাবন করেছিলেন যে ভারত অখণ্ডতার দিকে, এটা সবচেয়ে বড় জিনিস, এবং তাকে সেজন্য কংগ্রেস সরকার তৎকালীন তারা হত্যা করেছিল। তাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং তার এই বলিদানকে আমরা স্মরণ করে এবং ভারতের প্রত্যেক নাগরিকের কাছে তার এই যে আত্মবলিদান দেশের জন্য সেটা তুলে ধরার জন্য তা আজকের দিনটাকে আমরা বিশেষভাবে সব জায়গায় তার জীবনী এবং তিনি কিসের জন্য বলিদান হয়েছেন সে সকল মানুষকে আমরা তার জীবনী আমরা সকলের সামনে তুলে ধরছি, এবং আমরা তাকে সহস্র কোটিবার প্রণাম জানাচ্ছি। কেন তার জন্য এই পশ্চিমবঙ্গ এবং তার জন্য ভারতবর্ষ আজকে এক সূত্রে গাঁথা এবং একসাথে চলছে। আমার নাম শ্যামপ্রসাদ, আমি জলপাইগুড়ি জেলার সম্পাদক এবং জলপাইগুড়ি জেলার মুখপাত্র। বঞ্চিত চা শ্রমিকদের পিএফ সমস্যা নিয়ে ক্ষুব্ধ সাংসদ। সরকারি দপ্তরে কাগজ ছুঁড়ে প্রতিবাদ জানালেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সোমবার চা শ্রমিকদের পিএফ সংক্রান্ত বকেয়া নিয়ে জলপাইগুড়ির পিএফ দপ্তরে হাজির হন। বহুদিন ধরে বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা অভিযোগ জানিয়ে আসছেন তাদের প্রভিডেন্ট ফান্ড নিয়মিতভাবে কেটে নেওয়া হলেও তার নির্দিষ্ট পিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে না, ফলে অবসরের পর তারা যে আর্থিক সহায়তা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিকে সামনে রেখে এদিন সাংসদ পিএফ কমিশনারের সঙ্গে ফের আলোচনায় বসেন। এক পর্যায়ে সাংসদ এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি এক কর্মীর টেবিলে কাগজপত্র ছুঁড়ে দিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমি বারবার এই দপ্তরে আসছি কিন্তু কোনো রকম অগ্রগতি নেই। এক শ্রেণীর অসাধু চা বাগান মালিক শ্রমিকদের থেকে পিএফ কেটে নিচ্ছেন অথচ তা জমা দিচ্ছেন না। এরপর সেই মালিকেরা বাগান ছেড়ে চলে যাচ্ছেন বা মালিকানা বদল হচ্ছে, কিন্তু শ্রমিকদের পাওনা কোনোভাবে মেটানো হচ্ছে না। সাংসদ আরও অভিযোগ করেন এই দুর্নীতির পেছনে কিছু অসাধু দপ্তরের কর্মচারী এবং দালাল চক্র জড়িত। যখন সরকারি শ্রমিকেরা তাদের দাবি নিয়ে আসেন তখন কিছুই হয় না, অথচ দালালদের মাধ্যমে সেই দাবির নিষ্পত্তি দ্রুত হয়ে যায়। এটা কি স্বাভাবিক? এটা কি আইনের শাসনের মধ্যে পড়ে? তিনি জানান ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট কমিশনারকে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার কথা বলেছেন এবং তার পক্ষ থেকে সমস্ত নথিপত্র সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি প্রমাণ পাই যে এই দুর্নীতির সঙ্গে পিএফ অফিসের কোনো স্টাফ বা আধিকারিক যুক্ত রয়েছেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন টিগ্গা। তিনি আরও বলেন, চা শ্রমিকেরা আমাদের সমাজের অন্যতম প্রান্তিক ও পরিশ্রমী শ্রেণী। তাদের জীবনভর কষ্টের মূল্য যেন অবসরকালে কিছুটা স্বস্তি আনে, সেই উদ্দেশ্যেই তো প্রভিডেন্ট ফান্ডের মতো ব্যবস্থা। অথচ সেই অর্থ যদি দালাল চক্র বা দুর্নীতিগ্রস্ত লোকজনের পকেটে চলে যায় তবে সেটা শুধু আইন বিরুদ্ধ নয়, মানবিকতাকেও লজ্জিত করে। আমি প্রয়োজনে বিষয় হাইকোর্টের দ্বারস্থ হব। চা বাগান শ্রমিকদের পিএফ কেলেঙ্কারি নিয়ে এভাবে সাংসদের সরব হওয়া এবং পিএফ দপ্তরে গিয়ে সরাসরি তীব্র প্রতিক্রিয়া জানানোর ঘটনা যথেষ্টই সাড়া ফেলেছে। আজকের এই ঘটনার পর কত দ্রুত তদন্ত শুরু হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। আমাকে 2015 থেকে 2025-এর লিস্ট লাগবে, তালিকা লাগবে যে অমুকের অমুক নাম
এর পিএফ নাম্বার এত, ডেট অফ সেটেলমেন্ট এই, এবং এত টাকা ডিসবার্সমেন্ট হয়েছে, আমার এই পুরো তথ্য লাগবে। এই তথ্য যদি আমি পাই, আগামী দিন আমি হাইকোর্টে যাব এবং আমি আবেদন জানাবো এ পুরো তথ্য, পুরো সিবিআই ইডিদের তথ্য হোক, এবং যে গরিব মানুষের টাকা খেয়েছে তাদেরকে, সেটা এই অফিসের কোনো অফিসার হতে পারে কিংবা দালাল হতে পারে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং তাদের টাকা পাইয়ে দিতে হবে। এবং এই কাজে যারা জড়িত আছে, সেটা এখানকার অফিসার হোক কিংবা দালাল হোক, তাদেরকে আইন মতন কড়া ব্যবস্থা নিতে হবে। এর আমি পিএফ কমিশনারকে বলে গেলাম, উনি বলেছেন যে 15 দিনের ভিতরে তালিকাটা দেবে। এর আগেও বলেছি, আমি এর আগেও বলে গিয়েছিলাম, তো বলছে পিএফ কমিশনার বলছে যে হয়তো আমার বুঝতে হয়তো ভুল হয়েছে, আমি শিলিগুড়ি যাওয়ার জন্য তাড়াহুড়োতে ছিলাম, যাকে দায়িত্ব দিয়ে গেছিলাম জাহাজি সে এখন ট্রান্সফার হয়ে গেছে, আমাকে আরও 15 দিন সময় দিন, আমি দেব। আমি এই তালিকা পেলে কি ব্যবস্থা নিতে হবে সেটা আগামী দিন এদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। দপ্তরের কর্মীরা কি ঠিকঠাক কাজ করছে মনে হয়? আমার আপনাকে এইরকম রাগ করতে আমরা কোনোদিনও দেখি নাই। আমরা জানি যে আপনি শান্তশিষ্ট স্বভাবের লোক। দেখুন, আমরা চা বাগান থেকে উঠে এসেছি, আমার জন্ম চা বাগানে। চা বাগানে আমিও 4টা বছর কাজ করেছি, এবং চা বাগান বামফ্রন্ট আমল থেকেও 2000 পর থেকে একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়েছে। তারপর থেকে বাম আমল থেকে কিন্তু চা বাগানের অবস্থা খারাপ হতে আরম্ভ করেছে, এবং এই বর্তমান টিএমসি শাসনকালে চা বাগানগুলো পুরো আইসিইউতে চলে গেছে, এবং অনেক মালিক পিএফের টাকা জমা দিচ্ছে না, আর শ্রমিকরা রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তারা পিএফের টাকা পাবে না। পিএফ অফিসে আসবে, বছরের বছর ঘুরবে, দিনের পর দিন ঘুরবে, তারা পাবে না। এটা হতে পারে না। আমি বারংবার পিএফ অফিসকে সাবধান করেছি, এবং সেজন্য আমি আজকে কড়া বার্তা দিয়েছি। আবার যদি শ্রমিকদেরকে এখান থেকে ফিরে যেতে হয়, তাহলে কিন্তু ভালো হবে না। তাতে আপনাদের বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত, সেই আইনি ব্যবস্থা আমি নেব। যে তথ্যগুলো চেয়েছেন, সেই তথ্যগুলো নিয়ে কি আগামী দিনে হাইকোর্ট যাবে? নিশ্চিতভাবে যে তথ্যগুলো আমি চেয়েছি, সেই তথ্যগুলো নিয়ে আমি হাইকোর্টে আপিল করব, যাতে এটা একটা ইনকোয়ারি হোক, সিবিআই ইনকোয়ারি হোক, এবং এই পিএফের দুর্নীতির সাথে যে অসাধু অফিসাররা, এখানকার ক্লার্করা যারা দায়ী আছে, এবং অফিসাররা যদি দায়ী থাকে, এবং দালাল চক্রের সাথে যদি কেউ মিলিতভাবে এই কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। প্রচুর শ্রমিক আছে যে বীরপাড়া বাগানের আসছিল, আমার বাড়িতেও গিয়েছিল। আমি বললাম যে আমি সোমবারে যাচ্ছি, তুমি আসো ওইখানে, ঠিক আছে। তারপরে লক্ষ্মীপাড়া চা বাগানের একজন স্টাফ আছে, আমাকে কাগজ দিয়ে গেছিলাম, আমি সেটা আনতে ভুলে গেলাম। ওনারও 6 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত ক্লেম হচ্ছে না। লক্ষ্মীপাড়া চা বাগান, গুডরিকেট চা বাগান, ভালো চা বাগান, আর সেখানে পিএফ জমা হয়েছে, অথচ একজন স্টাফকে, একজন বাবু স্টাফ যে ছিল, উনাকে ঘুরতে হচ্ছে, 6 মাস হয়ে গেছে, উনি পাচ্ছেন না। আমি বলে গেছি যে ওরা গরিব মানুষরা সঠিকভাবে যাতে পিএফটা পায়, সে ব্যবস্থাটা আপনারা করুন। শ্রমিকরা ঘুরে যাচ্ছে বছরের পর বছর, তাদের ক্লেম হচ্ছে না, দালালকে দিয়ে দিলে 72 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাচ্ছে। তো কোথাও না কোথাও এইখানে জলাল চক্র চলছে, চক্রান্ত চলছে, ফলে পাচ্ছে না। আমি আজকে লাস্ট আমি সাবধান করে গেলাম, তা সত্ত্বেও যদি পিএফ অফিস নিজেকে না শুধরায়, তারপরে যা করণীয় কাজ আছে আইনি ব্যবস্থা, সেটা নিশ্চিতভাবে। एमपी साहब ने बोला 15 दिन के अंदर अंदर उन लोग जो डेटा मांगा है उसका अगर नहीं मिलेगा तो वो लोग हाई कोर्ट में जाएंगे। देखिए, माननीय जो सांसद महोदय ने डाटा मांगा था, वो कुछ डाटा हमने उनको उपलब्ध करा दिया है। जैसे डिफ़ॉल्टर्स बागान की लिस्ट मांगी थी, वो हमने उनको दे दी है। उन्होंने, माननीय सांसद जी ने FIR कितने किए वो दिया है। हमने आपको भी पहले बताया हुआ है कि हमने इस वित्तीय वर्ष में 2 FIR की हैं, सीतारामपुर प्रोजेक्ट पे की है, और अभी हाल में चूनाभट्टी में की है। पिछले साल हमने करीब 6 FIR की थी, और यदि हम विगत 6 वर्षों की बात करें तो हम लगभग 35 FIR कर चुके हैं। तो यह कार्यालय डिफ़ॉल्टर संस्थानों पर लगातार कार्रवाई कर रहा है। जहाँ तक डाटा की बात है, तो माननीय सांसद महोदय को कुछ डाटा उपलब्ध करा दिया गया है, और भी हम अपने लिमिटेड रिसोर्सेज में डाटा को कंपाइल करेंगे और उनको समय समय पर प्रोवाइड करने की पूरी कोशिश करेंगे। आज एमपी साहब ने गुस्से में आकर आपका एक स्टाफ को टेबल पे वो जो कागजात है उसको वो फेंक दिया, तो क्या बोलेंगे? नहीं, मैं कुछ क्या कमेंट कर सकता हूँ। वो जनप्रतिनिधि हैं, जनप्रतिनिधि इस पर मुझे कमेंट करना थोड़ा शोभा नहीं देगा। उनको पता नहीं क्यों ऐसा लगा होगा। पहले भी औचक निरीक्षण किया उन्होंने, आज भी किया है। यदि कुछ है तो वो स्पेसिफिक अपना कंप्लेंट रेज कर ही सकते हैं, और मान ली वो तो कमेटी में भी हैं, अगर उनको कुछ लगता है तो स्पेसिफिक लिखेंगे, वो हमको आता है, हम उनको जवाब देंगे। 6 দফা দাবিতে রানীনগর স্টেশন ম্যানেজারের মারফত ডিআরএম কাটিহার ডিভিশনের কাছে দাবিপত্র পেশ করল সিপিআইএম। পূর্বের মতো 2টি যাত্রীবাহী ট্রেন অবিলম্বে রানীনগর স্টেশনে স্টপেজ ও নতুন একটি কলকাতাগামী ট্রেন
রানীনগর স্টেশন স্টপেজ, জাতীয় সড়ক থেকে রানীনগর স্টেশন আসা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার সহ 6 দফা দাবিতে রানীনগর স্টেশন ম্যানেজারের মারফত ডিআরএম কাটিহার ডিভিশনের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। রানীনগর হাটের সামনে থেকে মিছিল করে রানীনগর স্টেশন পর্যন্ত পৌঁছে প্ল্যাটফর্মে প্রতিবাদ জানিয়ে স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করেন সিপিআইএম নেতৃবৃন্দ। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে বাম জমানায় গড়ে উঠেছিল রানীনগর শিল্পাঞ্চল। এখানে রয়েছে কোকোকোলা, আইওসি সহ বিভিন্ন ন্যাশনাল মাল্টিন্যাশনাল সংস্থার ফ্যাক্টরি ও বিভিন্ন প্রজেক্ট। পাশেই রয়েছে রানীনগর বিএসএফ ক্যাম্প। এক সময় তিস্তা তোরসা বঙ্গাইগাঁও এক্সপ্রেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ ছিল। কলকাতা নিউ আলিপুর রুটে যাতায়াত করা তিস্তা তোরসা ট্রেন যাতায়াতের পথে রানীনগর স্টেশনে সকালে ভাগ হয়ে দুপুরে এখানে জুড়ে দেওয়া হতো। তিস্তা তোরসা ট্রেনকে ঘিরে ছিল এলাকার মানুষের বিরাট ব্যবসা। দীর্ঘক্ষণ তিস্তা তোরসার সাথে রানীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের হাতে জলের বোতল সহ স্থানীয় ভাপা পিঠে সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিতেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই চিত্র দেখা যেত বঙ্গাইগাঁও এক্সপ্রেস স্টপেজের সময়ও। করোনা পরবর্তী সময়ে কোনো অজানা কারণে তিস্তা তোরসা বঙ্গাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ রানীনগর স্টেশন থেকে তুলে নেওয়া হয়, যা ছেড়ে অসুবিধায় পড়েন এই এলাকায় মানুষেরা। এই দুই ট্রেন চলার সময় এই এলাকার বিএসএফ ক্যাম্পে থাকা বহু বিএসএফ জওয়ান এবং আধিকারিকেরা এই স্টেশন থেকে যাতায়াত করতেন। স্টেশন ম্যানেজার ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটি স্মারকলিপি গ্রহণ করে আজকের মধ্যে যথাযোগ্য স্থানে অর্থাৎ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ডিআরএম কাটিহার ডিভিশনের নিকট স্মারকলিপি পৌঁছবার ব্যবস্থা করবেন বলে জানান। সিপিআইএম মিছিলে পা মেলান রানীনগর এলাকার বহু ব্যবসায়ী ও এলাকাবাসী। স্মারকলিপি প্রদানের সময় নেতৃবৃন্দ দাবি করেন অবিলম্বে রানীনগর স্টেশন থেকে জাতীয় সড়কগামী রাস্তা, যেখানে বোল্ডার বেরিয়ে গেছে রাস্তায়, নদী নালা খাল বিলের মতো জল বয়ে যাচ্ছে, যে রাস্তায় টোটো সাইকেল পারাপারের অযোগ্য, অবিলম্বে সেই রাস্তা সংস্কার করতে হবে। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার প্রয়োজনে এই স্টেশন থেকে মালবাহী ট্রেনের ওয়াগন ওঠানো নামানোর ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া এলাকার ব্যবসায়ী, হকার ও বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না। রানীনগর স্টেশনের ওপারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে। এপারে রয়েছে রানীনগর হাট ও ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল। অবিলম্বে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াতের ব্যবস্থার জন্য ওভারব্রিজের এক্সটেনশন করতে হবে। তিস্তা তোরসা বঙ্গাইগাঁও এক্সপ্রেস ও কলকাতাগামী ট্রেনের স্টপেজ অবিলম্বে রানীনগর স্টেশনে দিতে হবে। রানীনগরের স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত উত্তর কুমারপাড়ায় রেলের আন্ডারপাসে বর্ষাকালে যাত্রীদের ভেলা চড়ে যাতায়াত করতে হয়। উল্লেখ্য, গত বর্ষায় উত্তর কুমারপাড়া আন্ডারপাসের ভেলা করে এক স্কুল শিক্ষক যাতায়াত করছেন। এই ছবি বিভিন্ন পেপার এবং বিভিন্ন রকম ডিজিটাল সাইটে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছিল। সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার জানান, এর পূর্বেও বহুবার এই সমস্ত বিষয়ে রেলের আধিকারিককে জানানো হয়েছে স্মারকলিপির মাধ্যমে। পরবর্তী সময়ে একসময় জমজমাট রানীনগর স্টেশন জনশূন্য মৃতপ্রায় রেল স্টেশনে পরিণত হয়েছে। অথচ এটা জংশন রেল স্টেশন, যেই জংশন রেল স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না। রেল পরিলিখিত দাবিগুলি পূরণ না করলে এলাকায় মানুষকে সাথে নিয়ে রেল রোকো সহ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার, পার্টির জেলা নেতা তপন গাঙ্গুলি, যুব নেতা প্রতীক দত্ত, কৃষক নেতা চরণ সিং, বিশ্বজিৎ মহন্ত, শুভায়ু বল, ক্ষেত মজুর আন্দোলনের নেতৃত্ব নবাব আলী, গৌরী অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্টেশনে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো 2020 সালের পর থেকে এই দুটো ট্রেন আর রানীনগর স্টেশনে দাঁড়ায় না। ফলে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে অবিলম্বে তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী যে বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো সেটাকে এই স্টেশনে দাঁড় করাতে হবে এবং সঙ্গে কলকাতাগামী যে কোনো একটি ট্রেনের স্টপেজ আমরা দাবি করেছি রানীনগর স্টেশনে। সেই সঙ্গে আমাদের যে জাতীয় সড়ক থেকে রানীনগর রেল স্টেশনে আসার যে রাস্তা, দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় যাবৎ এই রাস্তা একদম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কোনো চিহ্ন নেই, বোল্ডারের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হবে। রেলের রাস্তা, ফলে রেলের রাস্তা, রেলের জমি সমস্তটাই রেলের। অবিলম্বে এই রাস্তাটা সংস্কারের দাবি আমরা করেছি। আমরা বলেছি যে ওই পারে রানীনগর হাই স্কুল আছে, একটা বিস্তীর্ণ জনপদ আছে, এপারে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, বিএসএফ ক্যাম্প আছে। এই যে যাতায়াতের সমস্যা, অনেকগুলি রেল লাইন, রেল এখান দিয়ে দ্রুত গতিতে চলাচল করে, কোনো ট্রেন দাঁড়ায় না। ফলে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করতে হয়। আমরা বলেছি একটা এই পার থেকে ওই পারে যাওয়ার
একটা ওভারব্রিজ বড় আকারের এখানে নির্মাণ করতে হবে, যাতে যানবাহন সহ মানুষ এই পার থেকে ওই পারে যেতে পারে, ওপারের মানুষ এপারে আসতে পারে। আমরা বলছি যে এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এখানে মালপত্র ওঠানো নামানোর যে ব্যবস্থা, এখানে একটা রেকের ব্যবস্থা, যাতে পণ্যবাহী ট্রেন এখানে দাঁড়ায় এবং মালপত্র ওঠানো নামানো করা যায়, যাতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, এই অঞ্চলের ইন্ডাস্ট্রি যেটা ধুঁকছে সেটা যাতে তার পুনরুজ্জীবন করা যায়, এই দাবি আমরা করেছি। এবং এখানকার যারা ব্যবসায়ী এবং যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, কোনো রকম পুনর্বাসন ছাড়া, নির্দিষ্ট পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, এই দাবি আমরা করেছি। আমরা উত্তর কুমারপাড়া যে আন্ডারপাস এবং এখানকার অন্যান্য যে আন্ডারপাস, এখানে বর্ষার সময় প্রায় হাঁটু জল, কোমর জল জমে থাকে, ফলে আন্ডারপাসগুলিতে যাতে জল না জমে তার ব্যবস্থাও রেলকে করতে হবে। আমরা রেল দপ্তরকে এই দাবিতেই আজকে এই স্টেশন ম্যানেজারের মাধ্যমে কাটিহার ডিভিশনের ডিআরএম এর কাছে আমরা স্মারকলিপি পাঠাবো। আধুনিকতার ঝড়ে ক্রমশই হারিয়ে যাচ্ছে অষ্টম পাস মিঠু দাসের জীবন জীবিকা। জুতো সেলাই নয়, ক্রমশ আলগা হচ্ছে মিঠু দাসের মতো মুচিদের জীবন। জলপাইগুড়ির মার্চেন্ট রোডের ফুটপাতে প্রতিদিন সকালে বসে পড়েন মিঠু দাস। একসময় মুচির পেশা ছিল গর্বের। জুতো সেলাই থেকে শুরু করে নতুন জুতো বানানো সবই করতেন দক্ষ হাতে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর বাবার পথ ধরে এই পেশা বেছে নিয়েছিলেন মিঠুবাবু। সরকারি চাকরির হাতছানিকে উপেক্ষা করে সোজা নামেন বাবার পেশায়, কারণ একসময় এই পেশা দিয়ে ভালো চলতো সংসার। কিন্তু সময় বদলেছে, এখন কেউ আর পুরনো জুতো সারাতে আসেন না, বরং 30-40 টাকায় নতুন জুতো কিনে নিচ্ছেন দোকান থেকে। যেখানে মিঠু দাস একজোড়া হাতে বানানো জুতোর দাম চেয়েছেন 300 টাকা, সেখানে ক্রেতারা আধুনিকতার ঝোঁকে ঘুরেও তাকান না। আগে দিনে 500 টাকা রোজগার হতো, এখন সেটা কখনো 200, কখনো 250, আবার কখনো কিছুই হয় না। কথায় ঝরে পড়ে অসহায়তা। সেলাই মেশিনের খচখচ শব্দের মধ্যেও শোনা যায় হতাশার সুর। হঠাৎ কারো একজোড়া ছেঁড়া জুতোই যেন এখন তার জীবনের একমাত্র ভরসা। আধুনিকতার ছোঁয়া যে কেবল প্রযুক্তিকে বদলেছে তা নয়, বদলে দিচ্ছে হাজারো মিঠু দাসের ভবিষ্যৎ। যন্ত্র আর সস্তা পণ্যের যুগে মানুষ ভুলে যাচ্ছে সেই হাতে তৈরি পরিশ্রমের গন্ধ, আর তাতে হারিয়ে যাচ্ছে এক একটি পেশার অস্তিত্ব, হারিয়ে যাচ্ছে ছোট ছোট জীবনের লড়াই। আজ মিঠু দাস শুধুই জুতো সেলাই করেন না, তিনি আসলে এক লড়াকু সৈনিক, যিনি এখনো চেষ্টা করছেন নিজের জীবনের সেলাই ধরে রাখতে। আমি এখানে 21 বছর হবে। 21 বছর থেকে মানে এইভাবে রাস্তায় ফুটপাতে। তো বর্তমানে জুতার পরিস্থিতি কি রয়েছে? যে সেলাইয়ের সেলাই তো হয়, কিন্তু এখন জুতার দামটাই কম। 100 টাকা জুতায় 50 টাকা কয়জন আছে যে সেলাই করবে? ওই পুরানোটা বাদ দিয়ে নতুন কিনে নিচ্ছে। হয়, কাজ হয়, তা না হয় মানে আগের তুলনায় কম হয়েছে। আপনি কি এই পেশায় শুধু? হ্যাঁ, এইটাই। কত টাকা করে রোজগার হয় রোজ? 300-400। 300-400 তো ভালোই তাহলে। আগে যেটা হতো, আগে একটু বেশি হইতো, আর তখন আর দিনে পয়সার ভাওটা বেশি ছিল। এখন তো মানে আরো কমে যাচ্ছে। আগে 100 টাকা দিয়ে সব হয়ে যেত, এখন সেটা তো হবে না, এখন 400 টাকা লাগিয়ে যাচ্ছে। কাজ থাকে? হ্যাঁ, টুকটাক কাজ। আপনার বাড়ি কোথায়? বাড়ি নিউটন পাড়া। পড়াশোনা? পড়াশোনা 8 পাস করি। আচ্ছা, এই পেশায় কি প্রথম থেকেই যুক্ত? হ্যাঁ, বাবা আগে করতো। মানে এখন বর্তমানে কি বলা যাবে, এই পেশার পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন খুবই খারাপ চলছে, ও ডাল ভাত খাই চলে যাবে। কি নাম আপনার? আমার নাম মিঠু দাস। মিঠু দাস। বয়স কত? বয়স 41। যারা মুচি জুতা সেলাই করে তারা বলছে অনেক কম দামে জুতা পাওয়া যায়, তো এরকম কি কম দামে? হ্যাঁ, শিলিগুড়িতে এখন তৈরি হচ্ছে চামড়া জুতো, এমনি প্লাস্টিকের হাওয়া চুরি তৈরি হচ্ছে, 30 টাকা 35 টাকার হাওয়া চুরি বিক্রি হচ্ছে। এমনি সাধারণ জুতো যেগুলো সেলাই করা যায় সেগুলো কম দামে পাওয়া যায়? সেলাই করি এখন শিলিগুড়িতে প্রোডাক্ট চলে আসছে অনেকটা কম দামের মধ্যে, 100 টাকার মধ্যে ভালো জুতো পাওয়া যাচ্ছে চামড়া জুতো। আপনারাও বিক্রি করছেন? হ্যাঁ, আমাদের কাছে আছে 100 টাকা 150 টাকার মধ্যে ভালো জুতো পাওয়া যায়। বিক্রি হচ্ছে? এর জন্য কি মানে মুচিদের যেটা সেলাই করার চাহিদা অনেকটাই কমছে? অনেক কমেছে। এখন তো মুচে সেলাই করতে 30 টাকা 40 টাকা নেয়, আর জুতার দাম 100 টাকা। জুতার দাম 100 টাকা। এতে কি আপনাদের ব্যবসা বাড়ছে? ব্যবসা তো বাড়ছেই, ব্যবসা হচ্ছে। টিকের জুতাগুলো ভালো, লোকাল মেড তো, টিকে ভালো। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস,
আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। রিমিকা মুন্ডার ন্যায় বিচারের দাবিতে তোরাই ডুয়ার্সের আদিবাসীদের পদযাত্রা ক্রান্তিতে। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পিএম হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী রিমিকা মুন্ডার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তোরাই ডুয়ার্স। গত 18 জুন নিজের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় রিমিকার। পরিবারের অভিযোগ, স্কুলের উচ্চ শ্রেণীর কয়েকজন ছাত্রী নিয়মিত তাকে মানসিকভাবে হেনস্থা করত, তাকে কালো বলে কটূক্তি করত। স্কুল ছাত্রীর এই অভিযোগ তার বাবা মাকে জানানো হলেও পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষে অভিযোগ জানানোর আগেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। ঘটনার 5 দিন পরও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার তোরাই ডুয়ার্স আদিবাসী সংগঠনগুলির ডাকে ও স্থানীয়দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্রান্তি বাজার থেকে শুরু হয়ে ক্রান্তি পুলিশ ফাঁড়ি পর্যন্ত যায়। প্রায় 2500 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও ছাত্রছাত্রী এতে অংশ নেন। তাদের হাতে ছিল পোস্টার, উই ওয়ান্ট জাস্টিস ফর রিমিকা মুন্ডা। সমাজকর্মী বিনিতা কুজুর বলেন, আমরা আদিবাসী বলেই বারবার কটাক্ষ সহ্য করব, এটা আর মেনে নেব না। অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের সম্পাদক বাবলু মাঝি জানান, এ ধরনের ঘটনায় আগেও ঘটেছে, প্রশাসন চুপ থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রশাসনের তরফে মাল থানার আইসি ও ক্রান্তি ফাঁড়ির ওসি আন্দোলনকারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলি উচ্চ মহলে পাঠানোর আশ্বাস দেন। এই প্রতিবাদ শুধু রিমিকার ন্যায় বিচারের দাবি নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে এক জোরালো বার্তা। हमारे सारे समाज, हम लोग का समाज सेवी, हम लोग का पूरा समाज, हम लोग के बच्चे आज अपने हक अधिकार के लिए आज हमारे साथ आए हुए। इतने गर्मी में भी आज स्कूल एब्सेंट करके सब हम लोग का साथ दे रहे हैं इस रिमिका मुंडा बहन का जस्टिस के लिए, ताकि आगे उनके साथ भी ये घटना ना हो। तो हम यही मैसेज देना चाहेंगे कि आज हम लोग इसका शुरुआत कर चुके हैं। हम लोग सबको यही संदेश देना चाहते हैं कि हम लोग का आदिवासी बच्चा काला गोरा हो कुछ भी हो, वो हम लोग का फैलना नहीं है। चाहे वो स्कूल हो, ऑफिस हो, कॉलेज हो, हम लोग के बच्चे फैलना नहीं है। फेंकने वाला सामान नहीं है। काला गोरा का भेदभाव बंद कीजिए, नहीं तो आंदोलन बहुत जोर से चलेगा। हो सकता है हम लोग रोड जाम भी कर दे इसके लिए। आज प्रशासन की तरफ से कोई व्यवस्था ग्रहण किया गया है? अभी तक हम लोग को प्रशासन की तरफ से कोई इन्फॉर्मेशन नहीं है कि वो कुछ व्यवस्था किया है कि नहीं किया है। अभी जाके हम लोग को थाना में पता चलेगा कि उनके तरफ से उन्होंने कितना दूर क्या किया। परिवार की तरफ से ये भी बताया जा रहा है कि स्कूल के तरफ से अभी तक कोई भी इसके ग्रहण नहीं किया गया है। इसके बारे में क्या बोलेंगे? स्कूल के तरफ से बोलने के लिए मैं यही बोलूँगी, जब तक तीसरा दिन था तब तक हम लोग वहाँ उसके घर में विजिट करने के लिए गए थे, तब तक भी स्कूल प्रशासन के कोई भी हेडमास्टर, ना तो स्कूल स्टाफ, ना तो कोई कमेटी मेंबर या तो वीडियो ऐसा, जबकि सबको जानकारी लेटर के थ्रू मिल चुका था, थाना के थ्रू से भी मिल चुका था। लेकिन आज फिर काला गोरा का भेदभाव कर रहे हैं, इसीलिए आज 3 दिन के बाद भी उनके घर पे कोई नहीं पहुंचा है। नहीं पहुंचा था इतना हम जानते हैं, उसके बाद पहुंचा होगा, तब तक हम लोग को इन्फॉर्मेशन नहीं है इसके बारे में। क्या आज आप लोग कोई लिखित मेमोरेंडम या कुछ जमा करेंगे? आज हम लोग जमा कर रहे हैं। आज এত বড় একটা জিনিস ও বলে গিয়ে ওর মাকে ওর বাবাকে বলে দিয়েছে যে এই ব্যাপার, আমাকে কালো বলে, আমাকে কালিমা বলে, এইভাবে করে মানে মেয়েটাকে অনেক দিন ধরে ওকে অত্যাচার করতো। আর যেটা শুনলাম আর কি মেয়ের মা বাবার কাছ থেকে, সেটা হচ্ছে ক্লাস 9 বা 10 বা 11 কোনো একটা মেয়ে, সে সবসময় ওকে গালি করতো, কিন্তু গুর্খা করে থাকতো, ওকে চিনতে পারতো না। তাই ও মা বাবাকে বলেছিল এই যারা টিচার ছিল তাদেরকে বলবে বলে, কিন্তু তার আগেই মেয়েটা মানে যন্ত্রণা সহ্য না করে পেরে ও নিজেকে সুসাইড করে নিয়েছে। কিন্তু আমরা চাই ওই স্কুলের কি এমন আছে যে ওরা এখন অবধি তদন্ত করে, যখন মারা গেছে তখনও ওর ওই টিচাররা কেউ আসেনি। ওরা 3 দিন পর ওখানে যায়, যখন আমাদের সোসাইটির লোক, যখন আমাদের সংগঠনের লোক ওই বাড়িতে পৌঁছায়, তারপরে ওখানে ওই টিচাররা আসে, স্কুলে যারা হেড টিচার আছে, প্রিন্সিপাল আছে, তারা আসে। কিন্তু স্কুল 2 দিন কেন ছুটি দেয়? ও মারা গেছে তারপর তো ছুটি দিয়েছে, কিন্তু তখন তো আসতে পারতো ওর বাড়িতে, কিন্তু ওর বাড়িতে কেউ আসে নাই, কোনো টিচার আসে নাই। তাই আমরা যখন গেছি, যখন শুনলাম এই ব্যাপার হয়েছে, তখন আমরা চাই
এটা তদন্ত হোক, তদন্ত করে যে ওই আমাদের আদিবাসী যে রিমিকা যে মুন্ডা যে গালিগালাজ করেছে সে যাতে প্রশাসন যাতে ওকে অবশ্যই আমরা শাস্তি দাবি করি। আজকে কি আপনাদের পক্ষ থেকে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে কোনো লিখিত অভিযোগ জানাবেন? অবশ্যই আমরা যত সংগঠন যত আদিবাসী, যেহেতু এটা কালা বলেছে, আমরা এখানে টোটাল যে আদিবাসী আছে সব জায়গা থেকে আমরা এসেছি। এখানে শুধু আমাদের এই কালা বলেছে বলে একটা রঙের উপরে কথা বলেছে, তাই আজকে আমরা একটা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আজকে এখানে একটা লিখিত অভিযোগ করব। আপনার নাম এবং পরিচয় জানাবেন। আমার নাম বিনয় মুর্মু, আমি ন্যাশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার সোসাইটির অল ইন্ডিয়া ন্যাশনাল প্রেসিডেন্ট। পরে লোকজন ইঞ্জিনিয়ার হচ্ছে, কলেজ প্রফেসর হচ্ছে, পুলিশে যাচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে, সেইখানে যদি এই ধরনের যদি থাকে তাহলে আমরা আগে পারবো কি করে? যে আমরা কি কালো জাতির, যে আমরা কি আদিবাসী, তাহলে কি আমরা কি আগে পড়তে পারবো না? কি আমরা আগে যে আমরা কি আরও মূলত আজকে আপনারা কোনোভাবে লিখিত অভিযোগ জানাচ্ছেন কি থানায়? হ্যাঁ, সে আমরা অবশ্যই জানাবো। আপনারা কি চান মূলত? যে আমরা চাই যে আগামী দিনে যে আরও কোনো বাই চান্স যদি এরকম যদি হয় তাহলে এর থেকে আমরা ভয়ানক আন্দোলনে আমরা নামবো। এখন আপনারা প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন? আমরা ওইটাই দাবি রাখবো যে গত বুধবার থেকে যে সুসাইড হয়ে গেছে, সে আজ অবধি থানা কোনো প্রমোশন নেই, কোনো দায়িত্ব কোনো অ্যাকশন নেই, কোনো ব্যবস্থা নেই। এর বিরুদ্ধে আমরা আজকে নামছি। আপনারা চান যে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং ব্যবস্থা গ্রহণ করা হোক। আগামী দিন জন্য আর এরকম দিন না কাটুক। ঠিক, আপনার নাম? আমার নাম রাজকুমার উরাও। আপনার পরিচয়? আমি রাজকুমার উরাও, আমি আদিবাসী সমাজের একটা কর্ম। আচ্ছা, আজকে আপনাদের কতজন পায়ে পা মিলিয়েছে? স্কুলের ছাত্রছাত্রীরাও রয়েছে আজকে। হ্যাঁ, অনেক আছে ছাত্রছাত্রী, যে সেদিনকার যে দুঃখ পেয়ে যে সবাই আজকে রাস্তায় নামছে, সবাই মাঠে নামছে। মোটামুটি প্রায় কতজন মানুষের সমাগম? 2000-3000 লোক। ধন্যবাদ। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো একাধিক চুরি যাওয়া সামগ্রী। সোমবার বিকেলে থানার পক্ষ থেকে একটি কর্মসূচির মাধ্যমে এই জিনিসগুলি তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল চুরি যাওয়া মোটর বাইক, টোটোর ব্যাটারি, পুজোর সরঞ্জাম সহ আরো বেশ কিছু মূল্যবান বস্তু। থানার বিভিন্ন এলাকার বিগত কিছু সময়ে একাধিক চুরির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের ফলস্বরূপ বেশ কয়েকটি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয় এবং একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। নিজেদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খুশি তাদের প্রকৃত মালিকেরা। পুলিশের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে। বলছি, এটা কোতোয়ালি থানায় বিভিন্ন সময়ে যে চুরি গেছিল বিভিন্ন জায়গার থেকে, মোটরসাইকেল, টোটোর ব্যাটারি, তারপরে অ্যাঙ্গেল, বিভিন্ন বাসনপত্র, সেগুলো কোতোয়ালি থানার পুলিশ এগুলো তাদের এফর্ট দিয়ে এগুলো উদ্ধার করেছে। এগুলো বিভিন্ন কেসের আছে, কোর্ট অর্ডারে এগুলো আজকে রিলিজ করা হচ্ছে। যারা অ্যাকচুয়াল ওনার আছে তাদেরকে আমরা এগুলো রিটার্ন করছি, সেই জন্য এটা করা হচ্ছে। কী কী দেওয়া হলো স্যার? দেওয়া হচ্ছে এই যে আছে সব মোটরসাইকেল আছে, স্কুটি আছে, ব্যাটারি, টোটোর ব্যাটারি আছে, অ্যাঙ্গেল আছে, বাসনপত্র আছে কাঁকার, এইসবগুলো আমরা যেগুলো উদ্ধার করেছিলাম সেগুলো তাদের অ্যাকচুয়াল ওনারকে আমরা দেওয়া হচ্ছে, এগুলো আজকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারা তো দেখছেন, তারা খুবই খুশি, তারা পেয়ে খুশি। ভবিষ্যতে আমাদের এরকম কাজ চলতেই থাকবে, আমরা দিতেও থাকবো। মাদক সহ গ্রেপ্তার এক যুবক। নকশালবাড়ি থানার পুলিশের অভিযানে 10 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হলো এক যুবক। গতকাল রাতে দক্ষিণ কটিয়াজোতে মাদক হাত বদলের খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ। একজন সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালিয়ে যুবকের হেফাজত থেকে 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। পরে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতের নাম মহেশ ঘোষ, সে নকশালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে আজ সোমবার সকাল থেকেই দেখা গেল অশান্তি। ভুটানের ট্রাক ভুটান থেকে পাথর নিয়ে ঢুকছে বাংলাদেশে, কিন্তু ভারতীয় কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না। ভুটানের প্রায় 1000 ট্রাক প্রতিদিন পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ না পাওয়ায় অর্থনৈতিক সংকটে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা বলেই অভিযোগ। বিগত 7 দিন যাবৎ ভারতীয় ট্রাক মালিকেরা এবং চালকেরা ফুলবাড়ি সীমান্তে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। 7 দিন আগে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তা হটিয়ে দেয়। এরপর শিলিগুড়ি মেয়রের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালক এবং মালিকেরা অবরোধ তুলে নেয়। সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ট্রাক চালক এবং মালিকদের আশ্বাস দিয়েছিলেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরাও রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু 7 দিন কেটে যাওয়ার পরও কোনো লাভ না হওয়ায় আজ সকাল থেকে ভুটানের সমস্ত ট্রাক আটকে বিক্ষোভ দেখান ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারী অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বচসা বেঁধে যায় তাদের। এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায়। চাপে পড়ে পুলিশ সকলকে অবরোধ থেকে তুলে দেয় এবং গ্রেপ্তার করে। এরপর পুনরায় চলাচল শুরু করে যানবাহন। গোটা ঘটনায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে আজ সকাল থেকে রয়েছে উত্তেজনা। বর্তমানে রয়েছে পুলিশ পিকেট। তবে বর্তমানে ভুটানের ট্রাক ভুটানের পাথর নিয়ে পুনরায় বাংলাদেশের পথে রপ্তানির কাজ শুরু করেছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চের দাবি জানানো হলো সই সংগ্রহ অভিযানের মাধ্যমে। সোমবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের সামনে ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চের পক্ষ থেকে সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে সই সংগ্রহ অভিযান চালানো হয়। এদিন মঞ্চের তরফে 4 দফা দাবি উত্থাপন করা হয়েছে। উত্থাপিত দাবিসমূহ হলো অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দিতে হবে এবং সমস্ত শূন্য পদে স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার পদ্ধতি বাতিল করতে হবে এবং সরকারি স্কুল বন্ধের চক্রান্ত বাতিল করতে হবে। স্নাতক স্তরে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। রাজ্যের 8207টি সরকারি স্কুলকে কোনো অজুহাতেই তুলে দেওয়া চলবে না। দাবিগুলি পূরণের লক্ষ্যে আগামী 4 জুলাই জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে সরকারি স্কুলগুলির প্রতি পরিকল্পিত অবহেলার প্রতিবাদে এই আন্দোলন। তারা মনে করেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে সুসংহত রাখতে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমরা ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চের পক্ষ থেকে এই যে 26,000 যোগ্য শিক্ষক যারা চাকরি হারালেন তাদেরকে অন্যায়ভাবে তাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো, চাকরিটা কেড়ে নেওয়া হলো। দোষ করলো কিছুজন, শাস্তি পেল আরেকজন। এটা কোনো মতেই ন্যায় বিচার হতে পারে না। আমরা বলছি যারা যোগ্য শিক্ষক তাদের চাকরির চাকরি আবার তাদেরকে পুনর্বহাল করতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি গোটা রাজ্যে 8207টা প্রাইমারি আপার প্রাইমারি স্কুল বন্ধ করে দিচ্ছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও 219টা প্রাইমারি স্কুল বন্ধ হবে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ ফেল তুলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চের পক্ষ থেকে শিক্ষা বাঁচানোর লড়াই চলছে আমাদের, এবং তার পক্ষ থেকে প্রত্যেকটা জেলার প্রায় প্রতিটা স্কুলেই, শহরের প্রতিটা স্কুল থেকেই আমরা স্বাক্ষর সংগ্রহ করছি। ছাত্রদের, অভিভাবকদের, শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ করে আগামী 4 জুলাই আমরা ডিআই এর কাছে ডেপুটেশন, বেলা 12টার সময় তার কাছে একটা ডেপুটেশন সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এই ডেপুটেশন আমরা দেব। দীপ্তাংশু ভৌমিক, আমি এই সংগঠনের একজন সদস্য। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরের অহংকার, গৌরবময় ইতিহাসের ধারক জলপাইগুড়ি জেলা স্কুল।
এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে এসেছে গৌরবের 150 বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী 29 জুন রবিবার দুপুর 3টে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাধারণ সভা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা স্কুলের সকল প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের হার্দিক আহ্বান জানানো হচ্ছে। আসুন আবার একবার ফিরে দেখা যাক শৈশবের সেই দিনগুলো, আরো একবার হাত ধরাধরি করে হেঁটে আসা যাক স্মৃতির অলিগলিগুলো থেকে। সমবেত হয়ে গড়ে তোলা যাক আগামী দিনের জেলা স্কুলের ইতিহাস। আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আগামী 23, 24 ও 25 জুন উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিং এর ডাক দিল চা বাগান শ্রমিক সংগঠনের সমস্ত সংগঠনগুলির জয়েন্ট ফোরাম। এরই অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ি সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়। গেট মিটিং এ বক্তব্য রাখেন প্রফুল্ল লাকড়া, গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, সুনিতা বাগ প্রমুখ। চা বাগানে 30% জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। এদিন গেট মিটিং এর পর দ্রুত জ্বালানি প্রদান, আবাস সংস্কার, ছাতা, ট্রিপল, জুতা প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে বাগান ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, সুভাষিস সরকার, সুকুমার কুজুর, মৃণাল রায় প্রমুখ। আমরা জয়েন্ট ফার্মের পক্ষ থেকে চা বাগান মজদুর ইউনিয়নের সাথে আজকে আমরা গেট মিটিং করলাম যে বাগানের পরিস্থিতি দীর্ঘদিনের থেকে চা শ্রমিকরা ঠিকমতো মজুরি পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, পিএফ পাচ্ছে না, দিনের পর দিন জেজেডি পাচ্ছে না। এইসব নিয়ে আমরা আজকে মিটিং করলাম। কারণ আমরা দেখলাম 2011 সালের পর থেকে বাগানের যা পরিস্থিতি হচ্ছে, ঠিক মতন শ্রমিকরা যা দেনা পাওনা আগে যা ছিল সেটা থেকে বঞ্চিত। যেমন ঠিক মতন খড়ি পাচ্ছে না, বাগানের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে না, বাগানে ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না। এইসব বিষয় নিয়ে আমরা গেট মিটিং করলাম। আবার আমরা জুলাই মাসের 9 তারিখ একটা ধর্মঘট আছে, সেটা আমরা সফল করব যদি দেনা পাওনা ঠিক মতন না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম গোবিন রাও, চা বাগান মজদুর ইউনিয়নের সেক্রেটারি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 25.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকে বিশেষ সংবাদ আরো একবার। বঞ্চিত চা শ্রমিকদের পিএফ সমস্যা নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ারের সাংসদ। সরকারি দপ্তরে কাগজ ছুঁড়ে ক্ষোভ প্রকাশ মনোজ টিগ্গার। মালবাজার মহকুমার প্রান্তিক ব্লকের 7ম শ্রেণীর ছাত্রী রিমিকা মুন্ডার ন্যায় বিচারের দাবিতে তোরাই ডুয়ার্স আদিবাসীদের পদযাত্রা ক্রান্তিতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।